আচ্ছা, রেকর্ডার। তো আজকে আমাদের আবার প্রথম থেকে শুরু করলাম। আজকে আমাদের ক্লাসের টপিক এসটিএল এর স্ট্যাক কিউ, প্রায়োরিটি কিউ আর ডিকিউ। তো সবার আগে আমি স্ট্যাক নিয়ে আমরা আলোচনা করি। স্ট্যাক হলো গিয়ে একটা লিফো ডাটা স্ট্রাকচার, লাস্ট ইন ফার্স্ট আউট। তো লিফো ডাটা স্ট্রাকচার কিভাবে কাজ করে, আমরা সবার লাস্টে যে এলিমেন্টটা ইনপুট করি সেটা স্ট্যাকের সবচেয়ে শুরুতে থাকে। তো স্ট্যাক নেয়ার জন্য সবার আগে আমরা ভেক্টর যেভাবে ইনিশিয়ালাইজ করি সেভাবে আমরা স্ট্যাক ইনিশিয়ালাইজ করি। তা লেখার জন্য আমরা এইভাবে স্ট্যাক প্রথমে লিখি, তারপর স্ট্যাকের কি টাইপের ডাটা আমরা রাখতে চাই সেটা আমরা নেই। আমরা যদি ইন্টিজার জুম ডাটা করলে রাখতে ভালো চাই, হয়। জুম করব, দেখা যায় এখন। আচ্ছা, এসটি নামে আমরা যদি একটা স্ট্যাক নেই, তাইলে এরকম একটা এমটি একটা স্ট্যাক ক্রিয়েট হবে। এখানে কোনো ভ্যালু নাই, কোনো সাইজ নাই। তো আমরা আমাদের কাছে মনে করি আমি 1 3 2 5 এই চারটা ডাটা আছে আমাদের। তো ডাটাগুলো এন্ট্রি করার জন্য আমরা একটা অপারেশন আছে এসটি ডট পুশ। তো এসটি ডট পুশ দিয়ে আমরা আসলে স্টেকের মাঝে ডাটা এন্ট্রি করি। তো আমি যখন পুশ 1 দিলাম, তখন স্টেকের টপে যে টপটা তখন এমটি স্টেকের সবার শুরুতে নির্দেশ করে। তো প্রথমে 1টা আমার এখানে আসলো। এরপরে আমি যখন আবার একটা পুশ দিব, মনে করে আমি দিলাম পুশ 3, তারপরে 1 এর উপরে আমার 3 পুশ হবে এরকম। তারপর 2 5 পুশ যদি আবার দেই, তাহলে এইভাবে 2, এভাবে 5, একটার পরে একটা স্টেকের মাঝে পুশ হবে, অনেকটা ভেক্টর পুশের মতোই। তো এখানে 5, এখানে 2, সো এরকম। তবে স্টেকে আমরা ভেক্টরে যেরকম একটা একটা ইন্ডেক্সে এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে পারি, যখন এইটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, কিন্তু স্টেকে আমরা এরকম করে অ্যাক্সেস করতে পারি না। স্টেকে আমরা শুধু একটাই এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে স্টেকের টপ। তো যখন আমরা প্রথম 1টা ইনপুট দিছিলাম, তখন স্টেকের টপ ছিল এটা 1। কিন্তু যখন আমরা সবার লাস্টে যে এলিমেন্টটা ইনপুট দিছি, এখানে আমার 5, তো স্টেকের টপ হয়ে যাবে তখন 5, স্টেকের টপ হয়ে যাবে 5। তো স্টেকে আমরা এই একটাই এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। আমি যদি প্রিন্ট দিয়ে দেখাই স্টেক ডট টপ, এই যে স্টেকে আমার সবচেয়ে লাস্টে যে এলিমেন্টটা আমি ইনপুট দিছি সেই এলিমেন্টটা আমার স্টেকে থাকে। এই কারণে স্টেককে বলা হয় যে লাস্ট ইন ফার্স্ট আউট। কারণ আমরা যে সবার লাস্টে যে এলিমেন্টটা ইনপুট দেই সেটা স্টেকের টপে থাকে, এবং আমরা যদি এলিমেন্ট গুলা একটা একটা করে অ্যাক্সেস করতে হয়, তবে লাস্ট এলিমেন্ট থেকে আমাদের অ্যাক্সেস করতে হয়। তো আমরা যদি সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য আমার লাস্ট এলিমেন্টটাকে পপ করতে হয়। পপ মানে স্ট্যাক থেকে রিমুভ করতে হয়। তো রিমুভ ফাংশনটা কিভাবে কাজ করে, st ডট পপ, এটা হচ্ছে স্ট্যাকের আরেকটা ফাংশন। তো st ডট পপে আমাদের কোনো আর্গুমেন্ট পাস করতে হয় না। পপ যদি আমি করি, তাহলে স্ট্যাকের টপ যে এলিমেন্টটাকে নির্দেশ করে আছে, তো এই টপে এখন আমার 5 আছে। তো পপ যদি আমি করি, তাইলে এই দেখো পপের আহ, হচ্ছে একটা ভয়েড টাইপের ফাংশন। তো এটা কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু লাস্টে যে এলিমেন্টটা আছে সেটা স্ট্যাক থেকে বাদ হয়ে যাবে। তখন আমরা যদি 5 পপ করি, একবার যদি পপ ফাংশন চালাই, তখন আমাদের স্ট্যাক থেকে 5 রিমুভ হয়ে যাবে। আর টপ তখন আমাদের 5 এর আগে আমরা যা ইনপুট দিয়েছিলাম এখানে 2, সেই 2 কে পয়েন্ট করে থাকবে। তাহলে এখন যদি আমি আবার cout st ডট টপ দিই, এই দেখো এখন আমার স্টেকে সবার 5 আমি পপ করে ফেলছি। তাইলে এর আগে যেটা আমি ইনপুট দিছিলাম সেটা হচ্ছে 2, তাহলে 2 এখন আমার এখানে আছে টপে। তো সিমিলারলি আমি যদি সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, অথবা সবগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, তাইলে আমি তো আগেই বলছি যে এখানে আমি ইন্ডেক্স হিসাবে এগুলো অ্যাক্সেস করতে পারবো না। স্টেকে এরকম আমরা ইন্ডেক্স হিসাবে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি না, শুধুমাত্র টপ এই ফাংশনটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা আমার সবগুলোকে অ্যাক্সেস করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লুপ চালিয়ে একটা একটা এলিমেন্ট করে পপ করে করে আমাদের সবগুলো এলিমেন্ট দেখতে হয়। তো এটা দেখার আগে স্টেকের আরেকটা ফাংশন আমরা দেখি, সেটা হচ্ছে st ডট এমটি।
এমটির উপরে আমি যদি হোভার করি তাহলে এখানে দেখবো এটা একটা বুলিয়ান টাইপের ফাংশন, রিটার্নস ট্রু ইফ স্ট্যাক ইজ এমটি। তো স্ট্যাকটা যদি খালি থাকে, স্ট্যাকে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে এই এমটি ফাংশনটা আমার একটা বুলিয়ান ট্রু রিটার্ন করে। আর স্ট্যাকটা যদি যে কোনো একটা বা কয়েকটা যদি এলিমেন্ট থাকে, তাহলে এই এমটিটা আমার ফলস রিটার্ন করবে। তো এই ফাংশনটা ইউজ করে আসলে আমি একটা ফর লুপ চালাতে পারি, যেখানে আমি প্রত্যেকটা এলিমেন্ট বারবারে টপটা প্রিন্ট করব আর তারপর পপ করব। এভাবে আমরা স্ট্যাকের প্রতিটা এলিমেন্ট প্রিন্ট করতে পারি। যেমন আমি যদি লুপটা চালাই, হোয়াইল st ডট এমটি, আমি দিচ্ছি হোয়াইল নট st ডট এমটি। তো যতক্ষণ না পর্যন্ত এটা এমটি হচ্ছে, তত সময় পর্যন্ত আমি প্রিন্ট করব st ডট টপ st ডট পপ। এটা যদি আমি রান করি তাহলে দেখো 5 3 5 2 3 1। 5 2 3 1 কিভাবে হইলো? এই যে সবার আগে আমরা যখন এই লুপটাতে এন্ট্রি করছে, তখন st ডট এমটি আমার রিটার্ন করবে ফলস, কারণ আমার স্টেক এমটি না। তো ফলস রিটার্ন করলে নট ফলস মানে ট্রু। তো ওই ফয়েল লুপটা ট্রু, তো ভিতরে গিয়ে st ডট টপ আমি প্রিন্ট করলাম, যার কারণে এখানে 5 প্রিন্ট হইলো। 5 5 প্রিন্ট হওয়ার পরে যখন আমি পপ করলাম, তখন স্টেক থেকে আমার 5 পপ হয়ে গেল, এবং টপ তখন আমার 2 কে নির্দেশ করে থাকবে। তো 5 আমার প্রিন্ট হয়েছে। এরপরে যখন আবার লুপটা চলবে, তখন 2 থাকবে টপে, তখন 2 প্রিন্ট হবে, এভাবে 3, এভাবে 1। তাহলে আমরা লাস্টে, সবার লাস্টে যে এলিমেন্টটা পুশ করি সেগুলো আমার টপে থাকে। আচ্ছা, এখানে তো আমি দেখলাম ইন্টিজার দিয়ে। এখানে ইন্টিজার ছাড়াও আমরা যে কোনো ধরনের ডাটা টাইপ ইউজ করতে পারি। যে কোনো ধরনের ডাটা টাইপ বলতে ইন্টিজারের বদলে আমরা নিতে পারি, যে আমি যদি দেখাই, এস নামে যদি আমি একটা স্ট্যাক নেই, এখানে আমি ডাবল ইউজ করতে পারি, ফ্লোট ইউজ করতে পারি, স্ট্রিং ইউজ করতে পারি, তারপর আবার আমি স্ট্যাক অফ ভেক্টর ইউজ করতে পারি, স্ট্যাক অফ ভেক্টর। আচ্ছা, এখানে আবার পেয়ারও ইউজ করতে পারি। তো এখানে আসলে কোনো লিমিটেশন নাই যে কি ইউজ করা যাবে কি ইউজ করা যাবে না। এখানে ডাটা টাইপ ইন্টিজারের বদলে আমাদের যা ইচ্ছা কাস্টম ডাটা টাইপ আমরা ইউজ করতে পারি। তো এইগুলো স্টেকের আমরা দেখলাম যে পুশ অপারেশন, পপ অপারেশন, টপ অপারেশন আর এমটি। তো এছাড়াও স্টেকে আরো কয়েকটা আছে ফাংশন, তা হলো স্টেক অফ সাইজ। তো স্টেক সাইজ আসলে কি প্রিন্ট করে, স্টেকের সাইজ কত। তো আমি যদি st ডট সাইজ প্রিন্ট করি, এটাকে আমাকে প্রিন্ট করে দিবে যে স্টেকের সাইজ কত। তো এই দেখো শুরুতে আমার 4 প্রিন্ট করছে, কারণ স্টেকে আমার 4টা এলিমেন্ট আছে। তো আমি যদি এটা ইনক্রিজ করি, তাই যে স্টেকে আমার 6টা এলিমেন্ট আছে। এটা যদি আমি কোনো কিছু অ্যাড করার আগে প্রিন্ট করি, মানে স্টেকটা ডিফাইন করার পরেই, তাইলে এই শুরুর প্রিন্টের জন্য আমার দেখো 0 প্রিন্ট হবে, কারণ তখন আমার স্টেকে কোনো এলিমেন্ট নাই। তো এইভাবে আমরা আসলে স্টেকের অপারেশন চালাই। তো স্টেকের এটা গেল সাইজ অপারেশন। আরেকটা অপারেশন আছে, সেটা হলো স্টেকের এমপ্লেস অপারেশন। আচ্ছা, তোমরা কি ভেক্টরে এমপ্লেস দেখছো কিনা? হ্যালো। তবে আচ্ছা, এমপ্লেস হচ্ছে পুশ অপারেশন, পুশ যে মেথড, এটার সিমিলার কাজ করে। যেমন আমি যদি আগে একটা প্রিন্ট করে দেখাই, এই দেখো স্টেকে আমার এটা 5 সাইজের স্টেক, মানে 7ও আমার স্টেকে পুশ হয়েছে। আমি যদি এমপ্লেস অপারেশন চালাই, এই যে এমপ্লেস অপারেশন যদি চালাই যে 7 এর জন্য, তাহলে 7 স্টেকের টপে পুশ হবে, আর টপটা আমার এই 7 কে পয়েন্ট করে থাকবে, টপটা আমার 7 কে। কিন্তু স্টেক পুশ আর এমপ্লেস এর একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা স্ট্রাকচার নিয়ে নেওয়া। আচ্ছা, স্ট্রাকচার ছাড়াও বোঝা যাবে। আমি যদি একটা ইয়ে নেই, কি বলে এটাকে, পেয়ার যদি নেই একটা, আচ্ছা, আমি দেখাই।
স্ট্যাক অফ। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা এখন করতেছি এমপ্রেসটা বোঝার জন্য, যে আমি একটা স্ট্যাক নিলাম পেয়ার ইন্টিজারের, তাইলে এখানে আমার একটা স্ট্যাক আসলো, এখন এসটি, এবং এসটিতে আমার একটা পেয়ার থাকবে। তো প্রতি লাইনে প্রতিটা একটা এলিমেন্টের জন্য আমার একটা ফার্স্ট একটা লাস্ট দুইটা করে ভ্যালু আমি স্টোর করতে পারবো। তো প্রথমে আমি যদি পুশ করি এসটি ডট পুশ, পেয়ার নেওয়ার জন্য আমরা দেখছি যে আমরা মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করতে হয়। তো 1 3 এটা মনে করি আমি একটা পেয়ার, তাহলে এটা যদি আমি পুশ করি, এটা প্রিন্ট করছে না, এসটি ডট ডট ফার্স্ট, দেখো 1 3, আরো যদি দুইটা দিই তাইলে ক্লিয়ার হবে। 2 7 4 9, দেখো তাইলে শুরুতে আছে আমার 9 4 2 7 1 3। তাহলে এটা কিভাবে পুশ হয়েছে? পুশ হয়েছে এইভাবে যে 1 3, তারপর 2 7, তারপরে এর উপরে পুশ হয়েছে 9 4। তো এইটা হলো পুশ দিয়ে আমাদেরকে পেয়ার একটা বানিয়ে তারপর এটাতে পুশ করতে হয়। কিন্তু আমি যদি এমপ্লেস ইউজ করি পুশের বদলে, এমপ্লেস এমপ্লেস যদি আমি ইউজ করি তাইলে আমার পেয়ার ইনপুট দিতে হয় না, আমরা সরাসরি ভ্যালুগুলো ইনপুট দিতে পারি। যেমন এই দেখো আমার এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আমি যদি সরাসরি 1 আর 5 দেই, তাহলে দেখবা যে এখানে এই যে 1 5 আমার সবার আগে ইনপুট গেছে, এই যে সবার শেষে আমি 1 5 ইনপুট দিলাম, আর এখানে 1 5 আমার সবার আগে আছে। তো এমপ্লেসের পার্থক্য এটাই। আর এমপ্লেস যদি বড় কোনো ডাটা টাইপ হয় তাহলে এমপ্লেস পুশের চেয়ে একটু ফাস্টার কাজ করে এমপ্লেস। তবে এই দুইটার কাজ একই, তা হলো পুশ করা, কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট করা। তো এমপ্লেস দিয়ে এইভাবে আমরা ইনসার্ট করতে পারি, যেখানে আমাদের পেয়ার যে অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে আসলে আমরা এখানে পেয়ার একটা ডিফাইন করে দিছি। এটা এভাবে দেওয়া যায় যে মেক পেয়ার 9 4, এই মেক পেয়ার 9 4 একটা পেয়ার বানিয়ে তারপর এখানে পুশ করতেছি। আর সিমিলার অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়েও আমরা এখানে একটা পেয়ার বানিয়ে তারপর পুশ করতেছি। কিন্তু এমপ্লেস করার সময় আমরা যদি এরকম দুইটা আর কি বলে এটাকে আর্গুমেন্ট যদি পাস করি, তাহলে এটা অটোমেটিক্যালি যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপ অনুযায়ী এটা বসে যাবে। তো আমাদেরকে এরকম ডিফাইন করে দিতে হবে না যে আমরা কি টাইপের ডাটা ইনপুট দিতেছি। তো এটা গেল এমপ্লেস। আচ্ছা, স্টেক দিয়ে আমরা এই পর্যন্ত যদি বোঝা যায় আমরা কাস্টম কোনো ডাটা টাইপও স্টেকে স্টোর করতে পারি। তো তোমরা কি সি তো মনে হয় সবার করা হয়েছে, সি তে তোমরা স্ট্রাকচার করছো কিনা কাস্টম ডাটা টাইপ জি ভাই, স্ট্রাকচার করা হয়েছে। পড়া হয়েছে? আচ্ছা, স্ট্রাকচার যদি না পড়ো তাহলেও আমি বলি। স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আমরা যেরকম এখানে ইন্টিজার ব্যবহার করতে পারি, সেটা loop। আমরা যেমন এখানে ইন্টিজার ব্যবহার করছি, সেরকম আমি বলছিলাম যে ইন্টিজারের বদলে আমরা যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারি। তো স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বা কাস্টম ডাটা টাইপ, যেখানে আমরা আমাদের প্রয়োজন মতো ডাটা টাইপ রাখতে পারি। তো এখানে আমি দেখো যেরকম পার্সন নামে একটা ডাটা টাইপ বানাইছি, এটা হচ্ছে আমার নিজস্ব ডাটা টাইপ। ডাটা টাইপের নাম হচ্ছে পার্সন। সেই পার্সনটাকে আমি ইন্টিজারের জায়গায় যদি বসাই, তাইলে এখন আমার স্টেক এই পার্সন টাইপের ডাটা নিতে পারবে বা স্টোর করতে পারবে। আর সেই পার্সন টাইপটা কি আসলে? এই পার্সন টাইপটা হচ্ছে, পার্সনে দুইটা ভেরিয়েবল আছে, স্ট্রিং নেম আর ইন্টিজার এজ। তার মানে আমি একজনের নাম আর একজনের বয়স আমি এখানে স্টোর করতে পারি এই পার্সন ডাটা টাইপ দিয়ে।
আর সেই পার্সনের একটা এই যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। সি সি যারা পড়ছো তারা জানবা যে কনস্ট্রাক্টর হচ্ছে আমরা যখন একটা ডাটা ইনপুট দেই বা এই অবজেক্ট স্ট্রাকচারটা যখন আমরা কল করি তখন এই আহ, কি বলে কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয় বাই ডিফল্ট। আর কনস্ট্রাক্টরের হচ্ছে একটা ফাংশনের মতোই কাজ করে, তাহলে এটার ভিতরে যা যা আছে সেই ফাংশনালিটি গুলো এগুলো কল হবে। তো এখানে আমি পার্সন নামে আর কনস্ট্রাক্টরের নাম আর স্ট্রাকচারের নাম সিমিলার হয়। আর এখানে ফাংশনের মতোই এখানে আমি প্যারামিটার দিতে পারি, যেমন আমি এখানে স্ট্রিং নেম আর এজ পাস করছি। তাইলে আমি যখন এই পার্সন টাইপের ভেরিয়েবল একটা বানাবো তখন আমি নাম আর এজ দিয়ে দিতে পারবো, যার কারণে নাম আর এজ এখানে আমি মানে কি করবে স্টোর হবে। তো আর একটা স্ট্রাকচারের আচ্ছা স্ট্যাক যেরকম একটা ডাটা টাইপ, স্ট্যাক না স্ট্রিং দিলে সুবিধা হবে। স্ট্রিং আমি স্ট্রিং দিই একটা এসটি মনে করি, এটা যদি একটা স্ট্রিং হয় তাহলে স্ট্রিং তো একটা ডাটা টাইপ। তাহলে এস ডট এই যে এস ডট দিয়ে আমি যে যে অনেকগুলো ফাংশন আমি ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে স্ট্রিং ডাটা টাইপের আন্ডারে কিছু ফাংশন আছে। সিমিলারলি আমি যদি পার্সন একটা নেই, যেমন পার্সন p1 মনে করো আমি একটা বানাইলাম। আচ্ছা এটা আচ্ছা বাই ডিফল্ট যদি আমি কোনো স্ট্রাকচার বানাই তাহলে তার একটা এমটি কনস্ট্রাক্টর থাকে। আর আমি কনস্ট্রাক্টর যত খুশি তত কনস্ট্রাক্টর দিতে পারি, ইএস শুধুমাত্র প্যারামিটার গুলো চেঞ্জ করে। তো পার্সন p1 নামে আমি একটা পার্সন টাইপের ডাটা নিলাম। p1 হচ্ছে আমার পার্সন টাইপের ডাটা। তাহলে p1 ডট এই দেখো p1 এর কিছু ভেরিয়েবল আছে যেমন এজ আর নেম। আর p1 এর একটা মেথড আছে বা ফাংশন যেটা হলো ইন্ট্রোডিউস। আমি যেরকম স্ট্রিং এর একটা মেথড দেখছিলাম যেমন s ডট ব্যাক আছে, বিগিন আছে, ক্লিয়ার আছে, কম্পেয়ার, কপি, এরকম যেরকম কিছু ফাংশন আছে সিমিলারলি আমি কাস্টম কিছু ফাংশন বানাতে পারি, যেগুলো হচ্ছে আমি পার্সন দিয়ে বানাইলাম। তো এখানে আমি ইন্ট্রোডিউস নামে দিলাম। তো এত কিছু বলার কারণ এটাই যে এমপ্লেসের পার্থক্য বোঝানো। তো এখানে আমি স্ট্যাক নিলাম একটা পার্সন টাইপের। তো st ডট পুশ সিমিলার, পুশ যদি করতে হয় তাহলে আমি আগেই বলছি যে পার্সন টাইপের ডাটা আমাকে দিতে হবে। তো আমি একটা পার্সন এখানে বানাই, পার্সন p1 p1 নিলাম এবং এটা আচ্ছা আমি সরাসরি ইউজ করি। আমি একটা পার্সন দিব, তো এটা আমি সরাসরি কনস্ট্রাক্টর যদি কল করি, এই যে আমার একটা কনস্ট্রাক্টর কল করতে হবে পার্সন, এবং পার্সনে আমি কি দিছিলাম এখানে যে একটা নেম আর একটা এজ আমি পাস করতে পারি। তো এখানে আমি যদি একটা নেম পাস করি এবিসিডি আর এজ যদি আমি পাস করি, এটা সিমিলার একটা ফাংশনের মতো। এজ যদি পাস করি 12, তাহলে এই যে আমার একটা পার্সন আমি আমার স্টেকে পুশ করলাম। তো এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে st ডট টপ, তো টপ আমাকে আমার শুরুর পার্সনটা দিবে। এখানে আমার ইন্ট্রোডিউস নামে একটা ফাংশন আমি আগে লিখছিলাম। এই যে ইন্ট্রোডিউসটা কি করবে, আমার নেম আর এজ এই দুইটা প্রিন্ট করবে। এটা যদি আমি রান করি তাহলে ক্লিয়ার হবে। এই দেখো এবিসিডি ইজ 12 ইয়ার্স ওল্ড। তাইলে টপে আমার এখন এই পার্সনটা আছে, যে পার্সনের একটা নাম আর একটা এজ আমি ডিফাইন করে দিয়েছিলাম। আচ্ছা এখন এটা তো গেল পুশ, কিন্তু আমি যদি এখানে এমপ্লেস ইউজ করতাম, এই যে এমপ্লেস, তখন আমার পার্সনটা আর লিখতে হতো না। তো এখানে আমি একটা নেম দিলাম আর একটা এজ দিলাম, এই দেখো তখন আমার পার্সনটা দিতে হবে না, কারণ এমপ্লেস অটোমেটিক্যালি যে কনস্ট্রাক্টরের আন্ডারে এটা পড়ে সেই কনস্ট্রাক্টরকে কল করে এবং তখন এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যায়। এই যে এবিসিডি ইজ এই যে 98 ইয়ার্স ওল্ড এটা। তাহলে এইভাবে আসলে আমরা স্টেকে কাস্টম কোনো স্ট্রাকচারও ইউজ করতে পারি। আচ্ছা এই হলো স্টেকের ফাংশন গুলা। তো স্টেক আমরা আর কি জিনিসে ইউজ করতে পারি, এক্সাম্পল যদি বলি তাহলে চেক ফর ব্যালেন্স প্যারেনথেসিস ইন এ স্ট্রিং। তো একটা স্ট্রিং এ ব্যালেন্স প্যারেনথেসিস মানে কি, মানে হচ্ছে কোনো যদি ব্রেকেট সিকোয়েন্স থাকে যেরকম এরকম, এটা একটা ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স, আবার এইটাও একটা ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স।
ব্যালেন্স ব্রেকেট বলতে আমি বোঝাচ্ছি আমরা যদি কোনো নাম্বার দেই এখানে, মনে করি এটা, তাহলে এটা একটা ব্যালেন্স ব্রেকেট হবে কারণ ওপেনে আর ক্লোজে আছে। তারপর এটাও একটা ব্যালেন্স হবে। কিন্তু আমি যদি এরকম কিছু একটা দেই, যে এখানে মনে করো 4+3 আছে, এখানে আছে, এখানে আমি একটা এক্সট্রা দিলাম ক্লোজিং ব্রেকেট, তাহলে এটা কোনো ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স না। তো আমরা নাম্বারগুলো বাদ দিয়ে শুধু ব্রেকেট নিয়ে যদি চিন্তা করি, তাইলে এগুলা একটা এক একটা ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স। কিন্তু এইটা যদি আমি চিন্তা করি, তাহলে এটা কোনো ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স না। তো আমরা স্টেক দিয়ে একটা ব্রেকেট সিকোয়েন্স ব্যালেন্স কিনা এটা চেক করতে পারি। আবার কোনো ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদমে আমরা স্টেক ইউজ করতে পারি। যেমন অনেক অ্যালগোরিদমে আমরা অনেক কোনো প্রিভিয়াসলি আমরা কি ভ্যালু স্টোর করছিলাম এগুলো যদি জানতে চাই, তাইলে আমরা স্টেক ইউজ করতে পারি। আবার ফাংশনের কল ব্যাকে স্টেক ইউজ হয় আসলে। যেমন আমরা যদি কোনো রিকারশন ইউজ করি, তাহলে রিকারশনের আমরা লাস্ট যে ফাংশনটা কল হয়েছিল সেটা সবার আগে এক্সিকিউট হয়, যেটা লিফো মেনটেন করে, যা হচ্ছে স্টেকের একটা ফাংশন। আর সেটা ইন্টারনালি তোমার কম্পিউটারে স্টেক আকারেই জমা হয়। আবার তোমার এডিটরে যে আছে আনডো আর রিডো ফাংশনালিটি, আমরা যে এখানে কোনো কিছু যদি টাইপ করি, কোনো কিছু টাইপ করলে আমি যেভাবে কন্ট্রোল জেড যে দিই, কন্ট্রোল জেড দিলে আমার আনডো হয়, কন্ট্রোল ওয়াই দিলে আমার রিডো হয়। সেই আনডো আর রিডো অপারেশন কিন্তু স্টেক দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ আমরা যদি স্টেকে আমরা যা টাইপ করি সেটা যদি স্টেকে পুশ করে রাখি, তাহলে আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি, তাইলে স্টেকের টপে যা আছে তা যদি আমরা রিমুভ করে দিই, তাহলে এইভাবে আমরা স্টেক ইউজ করে আসলে আনডু আর রিডো অপারেশনও চালাইতে পারি। আচ্ছা, এই পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা দেখো। তাহলে আমি ব্যালেন্স ব্র্যাকেটে এটা স্টেক দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটা দেখাবো। কোয়েশ্চেন আছে? আচ্ছা দেখো, ব্যালেন্স ব্র্যাকেটে এটা যদি আমার স্টেক দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়, তাইলে আমরা যেটা করতে পারি, সবার আগে আমাদেরকে একটা স্ট্রিং ইনপুট দেওয়া থাকবে। সেই স্ট্রিংটা মনে করো এরকম একটা স্ট্রিং। এটা যদি স্ট্রিং আকারে আমি ইনপুট নেই, তাইলে প্রতিটা ওপেনিং ব্র্যাকেটের জন্য আমি স্টেকে ইনপুট দিব এই ওপেনিং ব্র্যাকেটটা। আর যে সময় আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো, তখন আমি স্টেক থেকে একটা ওপেনিং ব্র্যাকেট পপ করব। যেমন এটা যদি আমি উদাহরণ দিই, তাহলে প্রথম ইন্ডেক্সের জন্য আমি একটা স্টেকে পুশ করলাম। এটা যদি আমার স্টেক হয়, এই যে স্টেকে আমি পুশ করলাম, তো এটার জন্য আমি আরেকটা পুশ করলাম, আরেকটা পুশ করলাম। এরপরে যখন আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো, তখন আমি স্টেকে দেখবো যে স্টেকে একটা ওপেনিং ব্র্যাকেট আছে কিনা। যদি থাকে, তাহলে আমি স্টেক থেকে ওপেনিং ব্র্যাকেটটা পপ করব। তারপর এভাবে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং ব্র্যাকেট পাই, তত সময় পর্যন্ত আমি পপ করে যাব। কিন্তু কোনো এক কারণে যদি আমি দেখি, যেমন এখানে দেখবা যে তিনটার সাথে তিনটা ম্যাচ করতেছে, তাইলে আমি যখন এই পুরো স্ট্রিংটা প্রসেস করব, তখন আমার স্টেক এমটি হবে। তখন আমার st.empty এই ফাংশনটা ট্রু হবে। কিন্তু কোনো কারণে এখানে যদি আমার এক্সট্রা কোনো ব্র্যাকেট থেকে যায়, যেমন এখানে যদি এক্সট্রা একটা ওপেনিং ব্র্যাকেট থাকে, তাহলে এই তিনটার জন্য আমার তিনবার পপ হবে, কিন্তু একটা এক্সট্রা থেকে যাবে। তো এই একটা এক্সট্রা ব্র্যাকেটের জন্য আমার কিন্তু এমটি এটা ফলস হবে। তখন আমার যদি ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট সমান না হয়, তাহলে কিন্তু আমার ব্র্যাকেট সিকোয়েন্সটা মানে কি বলে ব্যালেন্সড না। আবার এইটা যেরকম সত্য, আরেকটা ক্ষেত্রেও ব্যালেন্স হবে না, যখন আমার ক্লোজিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেটের চেয়ে বড় হয়ে যায়। যদি এরকম দুইটা যদি আমার ওপেনিং ব্র্যাকেট থাকে আর ক্লোজিং ব্র্যাকেট মনে করি এখানে তিনটা আছে, আবার শেষে একটা ওপেনিং ব্র্যাকেট আছে, এখানে কিন্তু ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেটের সংখ্যা সমান। কিন্তু আমি যখন এখানে স্টেকে এগুলো পুশ করব, যেমন এই দুইটার জন্য আমি দুইটা স্টেকে পুশ করলাম, যখন আমি ক্লোজিং পাইলাম তখন পপ করলাম একটা দুইটা এই দুইটার জন্য। তো যখন এখানে আসলাম, তখন দেখলাম স্টেক আমার এমটি। এই ক্লোজিং ব্র্যাকেটের জন্য আমার কোনো ওপেনিং ব্র্যাকেট নাই। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ব্র্যাকেট সিকোয়েন্সটা মানে ব্যালেন্সড না। তো এই দুইটা ক্ষেত্রে আসলে আমরা ব্যালেন্স ব্র্যাকেট চেক করি, যে ওপেনিং আর ইকুয়াল ইকুয়াল ক্লোজিং ব্র্যাকেট কিনা, আর ওপেনিং ব্র্যাকেট এর নাম্বার সব সময় গ্রেটার দেন ইকুয়াল ক্লোজিং ব্র্যাকেট হবে। কারণ একটা ক্লোজিং ব্র্যাকেট কখনোই ওপেনিং ব্র্যাকেটের আগে আসবে না। এই হলো স্টেক। স্টেক থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর স্টেকের এই সবগুলো অপারেশন কিন্তু বিগ ও ওয়ানে কাজ করে।
স্টেকের, কারণ আমরা একটা একটা এলিমেন্ট করে অ্যাক্সেস করি এখানে। স্টেক থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন যদি না থাকে তাইলে আমরা কিউতে চলে যাই। আচ্ছা, স্টেক, আমি বলছিলাম স্টেক একটা লিফো ডাটা স্ট্রাকচার। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। কিউ হচ্ছে স্টেকের ঠিক উল্টো। কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যাকে ছোট করে আমরা বলি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ চিন্তা করার জন্য সবচেয়ে সহজ এক্সাম্পল হলো লাইন অফ এ কাস্টমার। তোমার মনে করো এখানে একটা শপ আছে বা কোনো কাস্টমার সার্ভিস আছে, তো একজন একজন করে মানুষ যদি আসে সার্ভিস নিতে, তাইলে এটা প্রথম মানুষটা আসলো, তারপর আরেকজন আসলো, তারপর আরেকজন আসলো। তো যে সবার আগে আসছে সে সবার আগে সার্ভিস পাবে। তো কিউ এটা মেনটেন করে যে ফার্স্ট যে আসছে সবার আগে যে ইনসার্ট হয়েছে সে সবার আগে কিউ থেকে বের হয়ে যাবে। তো সবার আগে যেহেতু এ আসছে তাইলে এ সবার আগে কিউ থেকে বের হয়ে যাবে, এরপরে কিউ আবার এটা বের হয়ে যাবে, তারপর এটা। তো স্টেকের ক্ষেত্রে সেটা উল্টা কাজ করতো, কিউ এর ক্ষেত্রে সেটা শুরু থেকে কাজ করে। তো স্টেকে যেরকম টপ নামে একটা জিনিস ছিল, সেটা স্টেকের সবচেয়ে লাস্ট এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকতো। কিউর ক্ষেত্রে সিমিলার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রন্ট। কিউ এর ফ্রন্টে আমার সবার আগে যে এলিমেন্টটা ছিল, সবার আগে যে এলিমেন্ট আমি পুশ করছি সেটা কিউ এর শুরুতে ছিল থাকবে, সেটা ফ্রন্ট সেই এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকে। সো কিউ যদি আমি একটা নিতে চাই, সো কিউ নামে আমি একটা কিউ নিলাম, কিউ ডট পুশ। কিউ আমরা কোনো ইন্ডেক্স হিসাবে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি না। মানে কিউ এ যদি আমি মনে করি সিমিলার 1 3 2 5, এই চারটা এলিমেন্ট যদি আমি কিউ এ রাখি, এই যদি আমার কিউ হয় 1 3 2 5, তাহলে এটা হচ্ছে আমার কিউ এর ফ্রন্ট। আমরা শুধু এই ফ্রন্ট এলিমেন্টটাই অ্যাক্সেস করতে পারি। এই এলিমেন্টগুলো আমরা এইভাবে ইন্ডেক্স ইন্ডেক্স দিয়ে আমরা এই এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি না। আমাদের শুধু আমরা জানি কিউ এর ফ্রন্টে কোন এলিমেন্টটা আছে। তো আমি যদি পুশ করি 1 5, তাইলে এই যে কিউ ডট ফ্রন্টে আমার সবার শুরুতে যে এলিমেন্টটা আমি পুশ করছিলাম, এই যে 1, তাহলে 1 আমার সবচেয়ে শুরুতে ছিল, এই জন্য আমার 1 প্রিন্ট হয়েছে। 1 যদি আমি কমেন্ট করে দেই, তাহলে দেখবা সবার আগে আমি 3 পুশ করছি, তাহলে আমার 3 প্রিন্ট হবে, এই যে 3। আরো কিছু বেসিক ফাংশন আছে যেগুলা সিমিলার স্টেকের মতো, যেমন আমি কিউ এর সাইজ প্রিন্ট করতে পারি, কিউ ডট সাইজ। কিউ ডট সাইজ আমার কিউ এর বর্তমান সাইজ কত সেটা প্রিন্ট করে। যেমন আমি যদি শুরুতে দেই তাহলে এটা 0 প্রিন্ট করবে, কারণ এই পর্যন্ত আমি কোনো এলিমেন্ট পুশ করি নাই। আমি যদি সবার লাস্টে দেই, তাহলে দেখবো কিউ এর সাইজ আমার 4 প্রিন্ট করছে। তো আরো কিছু ফাংশন আছে, যেমন কিউ ডট এমটি আছে, যেটা সিমিলার, কিউটা এমটি কিনা তা রিটার্ন করবে একটা বুলিয়ান। তারপর ফ্রন্ট পপ, পপটা হচ্ছে স্টেকে যেরকম টপ এলিমেন্টটা পপ হইতো, সেরকম কিউ এ ফ্রন্ট এলিমেন্টটা পপ হবে। তো আমি যদি একবার পপ করি কিউ ডট পপ, একবার যদি আমি কিউ ডট পপ করি, তাহলে সবার শুরুতে যে এলিমেন্টটা ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেহেতু এই যে 1 আমি, তাহলে 1 পপ হয়ে যাবে এবং আমার প্রিন্ট হবে হচ্ছে 3, কারণ 1 পপ হয়ে গেছে। তাহলে আমার এখন সবার ফ্রন্টে আছে এই 3 এলিমেন্টটা। তাহলে একবার পপ হইলে আমার 1 কিউ থেকে বের হয়ে যাবে, আর আমার ফ্রন্টে তখন 3 এলিমেন্টটা থাকবে। এটা হচ্ছে কিউ এর ফ্রন্টের কাজ। তো কিউ ডট, আচ্ছা, আরেকটা অপারেশন আছে যেটা আমি স্টেকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার যদি দুইটা কিউ থাকে, যেমন কিউ একটা মনে করি কিউ কিউ,
এখানে মনে করি আমি 100 পুশ করলাম। তো কিউ এ আরেকটা অপারেশন আছে যে কিউ ডট সোয়াপ। তো সোয়াপ নাম শুনে বুঝতে পারতেছো এটা কাজ একটাই, যে এই দুইটা এলিমেন্ট বা এই দুইটা কিউ সোয়াপ করে দিবেন। আমরা যেরকম নাম্বার সোয়াপ করি, ওয়ান মনে করি এটা যদি এ ইকুয়াল 1 হয়, বি ইকুয়াল 3 হয় ইন্টিজারের ক্ষেত্রে, তাহলে আমরা সোয়াপ করে কি করতে পারি, এ ইকুয়াল 3 বি ইকুয়াল 1 এরকম করি, সোয়াপ করি ইন্টিজার সোয়াপের ক্ষেত্রে। সিমিলারলি আমার কিউ সোয়াপের ক্ষেত্রে দুইটা যদি কিউ থাকে, যেমন এই কিউ এর ক্ষেত্রে আছে আমার 1 3 2 5, আর এটা হচ্ছে কিউ এ, আর কিউ কিউ এ আমার আছে হচ্ছে 100। তাহলে এই দুটো যদি আমি সোয়াপ করি, তাহলে এই কিউ কিউ এ এই লিস্টটা চলে আসবে, আর এই কিউ এ 100 লিস্টটা চলে আসবে। তাহলে আমি যদি এখন কিউ ডট ফ্রন্ট পুশ কি বলে প্রিন্ট করি, তাহলে দেখবা এখানে 100 চলে আসছে। কিন্তু আমার এই যদি সোয়াপটা যদি না করি, তাহলে আমার আগের মতোই থাকবে 1, কারণ আমি কিউ প্রিন্ট করতেছি, এই যে 1। এটা গেল সোয়াপের কাজ। আমরা দুইটা কিউ পারস্পরিক একটার সাথে আর একটা সোয়াপ করতে পারি। তো সোয়াপ গেল, পুশ গেল, পপ গেল। কিউতে আমরা সিমিলারলি এমপ্লেস ইউজ করতে পারি, যে এমপ্লেস স্টেকে আমরা যেরকম এমপ্লেস দেখছিলাম, সিমিলারলি আমার এমপ্লেস ফাংশনটা কাজ করে। তো এমপ্লেস যদি আমি 10 করি, তাহলে আমার এই কিউ এর শেষে একটা 10 চলে আসবে। আচ্ছা, এখানে 10টা আসতেছে না, কারণ 10টা আমার সবার লাস্টে আছে। এই যে 5 এর পরে আমার 10 আসছে, কিন্তু আমার ফ্রন্টে 1 আছে। তো কিউ প্রিন্ট করার জন্য আমরা স্টেক যেভাবে প্রিন্ট করছিলাম সেভাবে আমাদের প্রিন্ট করতে হবে, যে একটা লুপ চালাইতে হবে, while কিউ নট এমটি cout কিউ ডট ফ্রন্ট কিউ ডট পপ। এই যে তাহলে আমার সবার আগে যেটা ছিল 1 3 2 5 10, এই সবগুলোর লিস্ট সিরিয়ালি প্রিন্ট হবে। 10 যদি আমি মাঝখানে দিই, তাহলে দেখবো যে মাঝখানে থাকবে এটা। তাহলে এটা হলো কিউ প্রিন্ট করা। আচ্ছা, কিউ এর আরো যদি এক্সাম্পল বলতে চাও, তাইলে কিউ প্রিন্ট কিউ অনেক কম্পিউটার। তোমার মনে করো একটা প্রিন্টার আছে, আর তোমার মনে করো কয়েকটা কম্পিউটার ওই প্রিন্টারের সাথে কানেক্টেড। তাইলে মনে করো একই সাথে তোমরা অনেকজন মানুষ প্রিন্টের রিকোয়েস্ট পাঠাইছো প্রিন্টারে। তো প্রিন্টার মনে করো প্রতি 10 সেকেন্ডে তোমার 1 পেজ করে প্রিন্ট করে। 10 সেকেন্ডে যদি 1 পেজ করে প্রিন্ট করে, তাহলে সবার আগে যে প্রিন্টারে রিকোয়েস্ট পাঠাইছে তারটা সবার আগে প্রিন্ট হবে। আর বাকি যারা রিকোয়েস্ট পাঠাইছে এই 10 সেকেন্ডের ভিতরে, তাদেরটা একটা কিউয়ে জমা থাকবে, যেগুলা প্রথমটার প্রিন্ট করা শেষ হওয়ার পর বাকিগুলা প্রিন্ট হবে। তো এইভাবে আসলে কিউ মেনটেন করে কম্পিউটারে প্রিন্টারও কাজ করতে পারে। তারপর আবার তোমার টাস্ক শিডিউলিং ইন অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমে আমরা যে একটার পরে একটা কমান্ড দিয়ে যাচ্ছি, যে আমি মাউসে ক্লিক করতেছি, টাইপ করতেছি, তো এগুলো আসলে কিউএ জমা থাকে, আর একটার পরে একটা সেগুলা প্রসেসরে পাস হয়, আর প্রসেসর সেগুলো এক্সিকিউট করে। তো এগুলো আসলে রিয়েল লাইফে বোঝা যায় না, কারণ প্রসেসর এগুলো মিলি সেকেন্ডেই সবগুলো এক্সিকিউট করে। কিন্তু তুমি যদি পুরানো আমলের কম্পিউটার দেখো, এখানে আমি যদি একসাথে কয়েকটা প্রোগ্রাম মানে রান করি, তাহলে যেটা সবার আগে আমি কমান্ড দেই সেটাই সবার আগে আসলে ওপেন হয়। তো এইভাবে আসলে টাস্ক শিডিউলিংও ফিফো বা কিউ মেনটেন করে চলে। তো এগুলা কিউ স্ট্যাক, এগুলা এসটিএল এ যতটা না ইম্পর্টেন্ট, তার সাথে এগুলোর কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন লাস্ট আউট, এই কনসেপ্ট গুলো দিয়েও আসলে অনেক প্রবলেম সলভ হয়। আবার বিএফএস অ্যালগোরিদমে আসলে আমরা আসলে ডাইরেক্টলি কিউ ইউজ করি। তো এগুলো তোমরা পরে সামনে শিখবা। আর কিউ এ সিমিলার স্টেকের এই সবগুলো অপারেশন আমরা বিগ ও ওয়ানে কাজ করে। আচ্ছা, কিউ থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই দেখে পারে। আচ্ছা, কোন কোয়েশ্চেন যদি না থাকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই।
নেক্সট টপিক হচ্ছে ডিকিউ। আচ্ছা ভাই, আচ্ছা বলো। এই যে আপনি যে প্রিন্ট করলেন, প্রিন্টের সময় যে পপ করলেন, হ্যাঁ এতে তো কিউ থেকে মানে এগুলা হারায় গেল না? হ্যাঁ, এটাই হচ্ছে ভেক্টর বা অন্যান্য এর সাথে এটার একটা পার্থক্য, যে কিউ বা স্ট্যাক এগুলো যখন আমরা প্রিন্ট করি, তো অরিজিনাল ডাটাগুলো তো আমরা পপ করে ফেলতেছি। তো এগুলো আসলে হারায় গেল বলতে, এখানে অবশ্যই হারায় যাইতেছে, তবে আমরা যখন রিয়েল প্রোগ্রামে এগুলো ইউজ করি, তখন আমাদের আসলে এটা দরকার হয় না, যে বাকি যে এলিমেন্ট গুলো আমরা পপ করতেছি। কিন্তু যখন আমাদের দরকার হয়, আমরা যদি এমনিতে প্রিন্ট করতে চাই, আর যদি মনে করো আমাদের এগুলো দরকার আছে, তখন আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে নতুন একটা কিউয়ে সেগুলো ইনপুট করে নিতে পারি। যেমন এরকম আমি যে কিউ কিউ নামে আরেকটা কিউ নিছি, কিউ কিউয়ে আমি কিউটা স্টোর করে রাখতে পারি। এই যে কিউ কিউ আমি কিউটা স্টোর করে রাখলাম, তারপর আমার অপারেশনটা চালাইলাম, তাইলে আমার কিউ কিউয়ে আমার কিউটা আবার স্টোর করে আছে। তো এরপরে আমি আবার কিউয়ে আমার কিউ কিউটা দিয়ে নিতে পারি, অথবা কিউ কিউটাই আমি এখানে প্রিন্ট করতে পারি এইভাবে। অথবা তুমি একটা ফাংশনও লিখতে পারো এখানে, ফাংশন লিখে কিউটা যদি পাস করো, তাহলে আসলে কিউ এর একটা কপি পাস হয়, তখন কিন্তু আর কিউটা মানে কি বলে এমটি হবে না। এখানে যদি আমি প্রিন্ট করে এটা দেখাই যে কিউ ডট সাইজ, সাইজ মনে করো এটা বাদ দিলাম, এটা এন্ডের লাগবে। এই দেখো শুরুতে আমার সাইজ ছিল 5, কিন্তু এটা প্রিন্ট করার পরে আমার সাইজ হয়ে গেছে 0, কারণ আমি সবগুলো এলিমেন্ট পপ করে দিছি। কিন্তু মনে করো তোমার প্রিন্ট করার দরকার আছে, কিন্তু তোমার এলিমেন্ট গুলাও স্টোর রাখা দরকার, তাহলে তুমি একটা নতুন ফাংশন লিখতে পারো। এটাই সবচেয়ে ভালো উপায় আমার মনে হয়, যে ভয়েড প্রিন্ট এরকম একটা ফাংশন লিখতে পারো। প্রিন্টে তুমি কিউটা পাস করবা, কিউ ইন্টিজার কিউ, তারপর এইখানে তুমি কিউ এর অপারেশনটা চালাইবা। এখন যদি আমি এখানে প্রিন্ট কল দিই, সেখানে আমার কিউ পাস করতে হবে। এই যে প্রিন্ট, যেটাতে আমার কিউ একটা প্যারামিটার আছে, কিউ যদি আমি পাস করি, তো এখানে দেখো যে আমার কিউ এর আগের সাইজ ছিল 5, প্রিন্ট করার পরেও আমার সাইজ 5, কারণ আমি এখানে যে প্রিন্ট যে কিউ পাস করছি, কিউটা প্রিন্ট কিউ এর একটা কপি পাস হয়েছে এখানে। কিউ পুরা এই লিস্টটা একটা কপি হয়েছে, কপিটা আমি ফাংশনে পাস করছি, তারপর এখানে আমি পপ করছি। তাহলে এইখানে আমি কিউ এর উপরে যে অপারেশন গুলা চালাইতেছি, সেগুলা এই মেইন কিউ এর সাথে কোনো সম্পর্ক রাখে না। তাহলে মেইন কিউটা আমার জায়গার মতোই আছে। এখন দেখো বুঝছো কিনা। আচ্ছা, এটা যে আমি পাস করছি এটাকে কি বলে আসলে, এই যে কিউটা পাস করছে, এটা দুইটা ই আছে, পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স। তো এই যে পাস করলাম কিউটা, সেটাকে আসলে কি বলে এই দুইটার মাঝে? আমরা তো পড়ার- পাস বাই ভ্যালু। হ্যাঁ, এখানে আসলে এই কিউটা পাস হয়েছে পাস বাই ভ্যালু আকারে, কারণ এই কিউ শুধু ভ্যালুটা আমরা পাস করছি। আসল আমাদের এই মেইন ফাংশনে যে কিউ আর এখানে যে কিউ, এই দুইটা সম্পূর্ণ আলাদা। এখানে দেখো আমি নামটা চেঞ্জও করে দিতে পারি। এখানে যদি আমি মনে করো এইটা নাম দিলাম একটা নতুন নাম, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই দুইটা আলাদা একবারে। তাহলে এটা গেল পাস বাই ভ্যালু। কিন্তু আমরা যদি পাস বাই ভ্যালু না করে এখানে একটা পাস বাই রেফারেন্স করতাম, রেফারেন্স করার জন্য জাস্ট এখানে একটা এন্ড চিহ্ন দিতে হয়, এই যে এন্ড চিহ্ন। তো এইটা দিয়ে আমরা আসলে পাস বাই রেফারেন্স করতে পারি। তো রেফারেন্স যদি করি, তাহলে এই যে কিউটা পাস হইলো, এই কিউ এর পুরো অ্যাড্রেসটা এখানে পাস হয়েছে। তো অ্যাড্রেসটা পাস হয়ে, আচ্ছা এটা আমি যদি এক্সপ্লেন করি, এই দেখো এটা মনে করো কম্পিউটারে তোমার মেমোরি,
মেমোরিতে এই কিউটা যখন তুমি ডিক্লেয়ার করছো, তখন মনে করো মেমোরির এই জায়গাটা কিউটা নিছে, এটা হচ্ছে মেমোরির কিউতে জায়গা নিছে। তো এখানে তুমি ভ্যালু অ্যাসাইন করছো 1, 3, 10, 2, 5, এগুলো তোমার কিউতে নিছে। তো আমি যখন পাস বাই ভ্যালু করি, এই যে প্রিন্ট কিউ, যখন আমি কিউ পাস করছি, তখন এই কিউ নামে আরেকটা জায়গা খালি হয়েছে, কিউ। আর সেই কিউয়ে এই কিউ এর এলিমেন্ট গুলা সরাসরি গেছে। তো এখানে একটা কপি ক্রিয়েট হয়েছে, পুরা পুরা জিনিসটার একটা কপি। তো এখানে তোমার অর্ডার অফ এন বা এই পুরো কিউ এর সাইজ যত, সেই পুরো সাইজের একটা অপারেশন হতেছে শুধু ফাংশনটা কল করার সময়। এটা হচ্ছে পাস বাই ভ্যালু। আর আমরা যদি পাস বাই রেফারেন্স করতাম, এখানে যদি এন এটা দিতাম, তাহলে আমি যদি প্রিন্ট করে দেখি, এই দেখো, এই যে প্রিন্ট করার পরে আমার এই যে কিউ ডট সাইজ কিন্তু আমার 0 হয়ে গেছে। কেন 0 হয়ে গেছে? কারণ তখন আমার পাস হয়েছে, এটা পাস বাই রেফারেন্স, মানে তখন আমার এই যে কিউটা, তখন আমার এই যে কিউ একটা হবে, এই কিউটার নামটাই শুধু এখানে থাকবে, আর কিউটা এই মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকবে। তাহলে এই কিউ এর মেমোরি অ্যাড্রেস আর এই কিউ এর মেমোরি অ্যাড্রেস তখন সেম থাকবে। তাহলে এই কিউটাও এই সেম লিস্টটাকে পয়েন্ট করে আছে। তাহলে এই কিউ এ আমরা যে অপারেশন গুলা করতেছি এখানে, এই অপারেশন গুলা এই কিউতে আমার রিফ্লেক্ট হচ্ছে। এর জন্য এখানে সাইজ 0। এইগুলো পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স। আচ্ছা, কিউ এর অপারেশন আসলে এইগুলোই। আচ্ছা, এগুলো যদি বুঝো, তাহলে আমরা ডি কিউ এ শিফট করতে পারি। আচ্ছা, কিউতেও কিন্তু আমরা সিমিলারলি স্ট্রাকচার নিতে পারি। যেমন এখানে আমি আগে পার্সন দেখেছিলাম, তাহলে এখানে আমরা সিমিলার কিউ টাইপের পার্সন নিতে পারি। এখানে আমরা যা তোমাদের ইচ্ছা সেই ধরনের ডাটা ডাটা টাইপ এখানে নিতে পারবো। আচ্ছা, পরে গেল ডিকিউ। ডিকিউ স্যার, ডিকিউ। তো ডিকিউ হচ্ছে একটা কিউই, তবে এই কিউ এর আমরা দুই দিকেই অ্যাক্সেস করতে পারি। তো ডিকিউ যদি তুমি একটা করো, তাহলে এরকম একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে একটা এমটি ডিকিউ। তো এমটি ডিকিউ এ মনে করো আগের জিনিসগুলো আমরা পুশ করি। আচ্ছা, ডিকিউ এর কয়েকটা ফাংশন আছে, যেগুলো আগে এক্সপ্লেন করি। ডিকিউ এর ফাংশন গুলো হচ্ছে পুশ ফ্রন্ট, পুশ ব্যাক, পপ ব্যাক, পপ ফ্রন্ট। তো ডিকিউ ডট পুশ ব্যাক, পুশ ব্যাক যদি আমি 1 করি, তাহলে ডিকিউ এর ব্যাকে এই 1 এলিমেন্টটা পুশ হবে। তো এমটি ডিকিউ এর তো ফ্রন্ট আর ব্যাক বলতে সেমই, তাহলে এখানে ফ্রন্ট যেটা, ব্যাকও এটাই, তাহলে 1টা পুশ হইলো। এরপরে যখন আমি পুশ ব্যাক করবো 2, মনে করো 3 পুশ ব্যাক করলাম, তো এই 3 এর জন্য আগে যেটা ছিল তার ব্যাকে আমার এই 3 পুশ হইলো। এরপরে আরেকটা ফাংশন আছে ডিকিউ ডট পুশ ফ্রন্ট। তো নাম শুনে বুঝতে পারার কথা, পুশ ফ্রন্ট মানে শুরুর দিকে পুশ করবে। তো ডিকিউ এর শুরুতে কি আছে 1, তাহলে 1 এর শুরুতে এই যে 5, এটা আমার শুরুতে পুশ করলো। তো এটা যদি আমি প্রিন্ট করে দেখাই, প্রিন্ট করার পদ্ধতি সিমিলার, তোমার স্ট্যাক আর কিউ, আচ্ছা সিমিলার করে করা যায়। আবার ডিকিউ আমরা একটা জিনিস আছে, এগুলো আমরা এরর মতো অ্যাক্সেস করতে পারি। ডিকিউ এ আমরা এরকম এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে পারি অ্যারে ইন্ডেক্সিং এর মাধ্যমে। তো আমরা এখানে একটা সরাসরি লুপই চালাতে পারি। আর এই ডিকিউ ডট সাইজ দিয়ে আমি ডিকিউ এর টোটাল সাইজ কত বা লেন্থ এটা আমি পাই। তো এখানে ডিকিউ এর সাইজ তো 3, তাহলে i0 থেকে, তাহলে এটা আমার 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স। তাহলে এখানে আমি সি আউট ডিকিউ আই প্রিন্ট করার কথা, এই যে দেখো 513, আমি কিন্তু 135 দিছিলাম, কিন্তু এখানে পুশ ব্যাক করায় একের পিছনে 3 ব্যাক হয়েছে, আর পুশ ফ্রন্ট করায়
5টা শুরুতে আসছে ডিকিউ এর। আমি যদি আরো 2টা দেই এখানে ফ্রন্টে, মনে করো এখানে 9, এখানে মনে করো 82, দেখবো এটা 5 এর ফ্রন্টে আসবে 82, এই দেখো, আর 82 এর ফ্রন্টে আসবে তোমার 9। তো ডিকিউ এ আসলে আরো কয়েকটা জিনিস আছে, আমি যদি সামনে দেই 82, এখানে হচ্ছে 9। ডিকিউ এ আমরা সবগুলো এলিমেন্টে ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করতে পারি, তবে আরো কয়েকটা জিনিস আছে, যেমন ডিকিউ ডট ফ্রন্ট। কিউ এর ফ্রন্টের যে কাজ, ডিকিউ ফ্রন্টেরও সেম কাজ, মানে ফ্রন্টে কোন এলিমেন্টটা আছে। তো এখানে আমার ডিকিউ ফ্রন্টে কি আছে, ফ্রন্টে আছে আমার 9, কারণ 9টা আমি লাস্টে পুশ ফ্রন্ট করছিলাম, এখানে 9 প্রিন্ট হবে। তো আমি যদি আবার আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে ব্যাক, তো এটা আমার ডিকিউ এর ব্যাকে কোন জিনিসটা আছে সেটা আমার প্রিন্ট করে দিবে। তো এখানে আমার ব্যাকে আছে 3, এই যে পুশ ব্যাক আমি লাস্টে করছিলাম 3, এই 3টা আমার ব্যাকে আছে। তাহলে এটা দেখলা যে ডিকিউ এর ফ্রন্টে, আর এটা আমার ডিকিউ এর ব্যাক। আমি যদি এখন কোনো কিছু পুশ ব্যাক করি, তাহলে এইদিকে আমার পুশ ব্যাক হবে, পুশ ব্যাক। আর কোন যদি পুশ ফ্রন্ট করি, তাহলে এইদিকে আমার পুশ ফ্রন্ট হবে। তো এদিকে পুশ ফ্রন্ট, এদিকে পুশ ব্যাক। আর এটা অ্যাক্সেস করা যায় ব্যাক দিয়ে, এটা অ্যাক্সেস করা যায় ফ্রন্ট দিয়ে। এটা হচ্ছে ডিকিউ স্পেশালিটি। আর ডিকিউ এরকম আই না দিয়ে আমরা আরেকটা জিনিসও দিতে পারি, সেটা হচ্ছে এট আই। এইটা আর এর ইন্ডেক্সিং এর কাজ সেম, এটা দিলেও আমার প্রিন্ট হবে, এটা ডিকিউটা প্রিন্ট হবে। এট এর ইয়ে আছে, এট দিয়ে আমরা যদি কোনো ইন্ডেক্সের বাইরে চলে যাই, আমরা যদি ইন্ডেক্সের বাইরে চলে যাই, যে আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইন্ডেক্সের বাইরে যদি চলে যাই, তাহলে এই দেখো আমাদের রেঞ্জ চেক, আউট অফ রেঞ্জ, এরকম একটা এরর শো করে এট দিয়ে। কিন্তু আমি যদি এট না দিয়ে এখানে শুধুমাত্র ইন্ডেক্সিং করতাম আই, তাহলে দেখো, এই দেখো আমার একটা গার্বেজ ভ্যালু চলে আসছে, যে ভ্যালুটা কিন্তু আমি এখানে পুশ করি নাই। কিন্তু এটা যদি আমি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে এরকম গার্বেজ ভ্যালু চলে আসে। তাহলে তুমি যদি এটা ধরো কোনো কন্টেস্টে সাবমিট করছো, তারপর দেখবা তোমার কি বলে এটাকে আউট অফ এরর আসে, তোমার বিভিন্ন কম্পাইলারে বিভিন্ন ধরনের এরর আসে। তো এটা আউট অফ বাউন্ড দেখায় অনেক সময়, বা অনেক সময় দেখাবে তোমার রং আনসার দেখাবে সরাসরি। তো অনেক সময় এটা ডিবাগ করার ক্ষেত্রে অ্যাড সুবিধা, তবে তুমি যদি সেফ থাকো তাহলে এইভাবেই আসলে সবাই ইউজ করে, অ্যাড এটা কেউ ইউজ করে না। তো এটা আসলে গেল ডিকিউ এর জিনিস। আর কি আছে, ক্লিয়ার, ইরেজ, এমটি, সাইজ। আচ্ছা, এমটি তো বললাম যে ডিকিউ ডট এমটি, তো স্ট্যাক এমটি আর কিউ এমটির সিমিলার, যে ডিকিউটা এমটি কিনা এটা রিটার্ন করবে, সেটা হচ্ছে ডিকিউ ডট এমটির কাজ। এটা একটা বুলিয়ান রিটার্ন করে, যদি এমটি হয় কোনো এলিমেন্ট না থাকে তাহলে ট্রু রিটার্ন করে। আবার আছে আমার ডিকিউ ডট এমপ্লেস ব্যাক, এমপ্লেস ফ্রন্ট। তো আমরা যেরকম এমপ্লেস ফাংশন দেখছিলাম স্ট্যাক আর কিউ এর ক্ষেত্রে, এখানে পুশ ব্যাক পুশ ফ্রন্টের মতো এরকম এমপ্লেস ব্যাক এমপ্লেস ফ্রন্ট আছে। তারপর আছে তোমার কি বলে এটাকে, আচ্ছা, ক্লিয়ার বা ইরেজ জিনিসটা দেখাই, ডিকিউ ডট ক্লিয়ার। তো ক্লিয়ার ফাংশনের কাজ কি, ক্লিয়ার ফাংশন আসলে এই ডিকিউ এ যত জিনিস আছে সবকিছু ক্লিয়ার করে দিবে, ডিকিউটা এমটি করে দিবে। এই যে আমার এখানে এই 2টা প্রিন্ট হয়েছে, এরপরে এখানে আর কিছু প্রিন্ট হয় নাই, আর আমার ডিকিউটা এখন এমটি আছে। এই দেখো, এই জিনিসটা যদি আমি আবার এখানে প্রিন্ট করি, তাহলে কি দেয়, এই দেখো আমার গার্বেজ ভ্যালু শো করতেছে, কারণ আমার ডিকিউটা এখন খালি আছে। আচ্ছা, এটা গেল ডিকিউ ক্লিয়ার। আবার ডিকিউ আমরা ইরেজ ফাংশন করতে পারি, যদি আমার মাঝের কোনো এলিমেন্ট আবার রিমুভ করতে হয়। ভেক্টরের তোমরা ইরেজ ফাংশন অবশ্যই দেখছো, যে ইরেজ, ইরেজ দিয়ে আমরা স্পেসিফিক কোনো ইন্ডেক্স ইটারেটরের জায়গা আমরা রিমুভ করতে পারি। যেমন আমি যদি এখানে দেই পিন হোক, আচ্ছা, ইটারেটর তো তোমরা দেখছো নাকি,
আচ্ছা, ইটারেটর কি এটা তো জানো তোমরা। ইটারেটর হচ্ছে আমাদের এই ডিকিউ এর মেমোরির একটা লোকেশনটা স্টোর করে, পয়েন্টারের পয়েন্টারের মতোই ধরতে পারো। তো ডিকিউ এর বিগিন দিয়ে আসলে কি নির্দেশ করে, এখানে আমার ডিকিউ এ আছে 982513। আমি আগে প্রিন্ট করছিলাম, আবার প্রিন্ট করি যদি, 982513। তো বিগিন দিয়ে আসলে এই 9 এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকে। তো আমরা যদি এটা প্রিন্ট করি, তাইলে পয়েন্টার প্রিন্টের নিয়ম যেরকম যে আমাদের একটা স্টার দিয়ে প্রিন্ট করতে হয়, তো আমরা এরকম স্টার আগে একটা দিতে হবে, তাই পয়েন্টারের আচ্ছা আইটি দিয়ে তখন এই 9 এলিমেন্টটা যেই মেমোরিতে আছে, আইটি দিয়ে মেমোরি অ্যাড্রেসটা নির্দেশ করে। তাহলে আইটি যদি আমরা স্টার দেই সামনে, তাহলে মেমোরির ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে নির্দেশ করে তখন। আইটি যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো এই যে শেষে একটা 9 প্রিন্ট হয়েছে। শেষে একটা 9 প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে বিগিন। আচ্ছা, তাহলে ইরেজের ক্ষেত্রে আচ্ছা আমরা যদি আইটি প্লাস প্লাস করি, তার মানে বিগিন থেকে প্রথমে আমার আইটি ছিল এটা, আইটি ছিল 9, তাহলে এখন আমার প্লাস প্লাস করে আইটি হয়ে গেছে আমার 82। তো এখন যদি আমি ইরেজ ফাংশনটা কল করি, ইরেজ ফাংশনে আমি একটা ইটারেটর পাস করতে পারি। তাহলে এই ইটারেটরটা যে ভ্যালুটাকে পয়েন্ট করে আছে সেই ভ্যালুটা আমি এখন রিমুভ করে দিতেছি। এই যে আমি রিমুভ করলাম, এরপরে আবার প্রিন্ট করতেছি। তাইলে এই দেখো প্রথমে আমার প্রিন্ট হয়েছে 982513, এরপরে আমার প্রিন্ট হয়েছে 9513। কারণ ইটারেটরটা আমি প্রথমে বিগিনে পয়েন্ট করেছিলাম, তারপর প্লাস প্লাস দিয়েছিলাম, তাহলে 9 এর পরে 82 কে পয়েন্ট করেছিল যখন ইটারেটর প্লাস প্লাস হয়েছে। তাহলে যখন আমি আইটি রিমুভ করছি তাহলে 82 ও রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা ইরেজ করতে পারি ডিকিউ এর ভিতরে। আবার আমরা যদি মনে করো কোনো রেঞ্জে ইরেজ করতে হয়, যেমন 9 82 513, আমি মনে করি 82 থেকে 5 এই রেঞ্জটা আমি ইরেজ করতে চাই। তাহলে রেঞ্জ ইরেজ করার জন্য এই দুইটা রেঞ্জের আমার ইটারেটর দিতে হবে। একটা হচ্ছে ইটারেটর, এটা দিতে হবে বিগিন, আর আমাদের এন্ড দিতে হবে। তো ইটারেটর যদি ভালো করে বুঝো ভেক্টরের সময়, তাইলে ইটারেটর এন্ডে আমাদের যে ইন্ডেক্সটা শেষ হবে পরের ইন্ডেক্সটা থাকে। যেমন এই লিস্টের এন্ড দিয়ে আসলে আমরা লাস্টে এটাকে বুঝি এন্ড। তাইলে আমরা যদি এই রেঞ্জটা রিমুভ করতে হয়, তাহলে প্রথমে বিগিনে আমার এইটা দিতে হবে যেখান থেকে বিগিন করব ইরেজ, আর এন্ডে দিতে হবে আমার লাস্টের ইন্ডেক্সটা যে পর্যন্ত রিমুভ করবো এর পরেরটা। তো এখানে আমি দিব আইটি প্লাস আইটি 1 2, তো আইটি প্লাস 2। এটা যদি আমি এখন প্রিন্ট করি, এই দেখো আমার 82 আর 5 রিমুভ হয়ে গেছে, কারণ আমার আইটি দিয়ে আমি এই আহ, এটা কি বলে ফার্স্ট ইন্ডেক্স, এই দেখো আমি যদি হোভার করি এখানে দেখো যে প্রথমে ফার্স্ট আর লাস্ট একটা ইটারেটর দিতে হয়। তো ফার্স্ট ইটারেটর দিয়ে আমরা মিন করি যে কোন ইটারেটর থেকে রিমুভ করা শুরু হবে, আর লাস্ট ইটারেটর দিয়ে আমরা মিন করি কোন ইটারেটরে গিয়ে রিমুভ শেষ হবে। আচ্ছা ডিক্রিয়ে মনে হয়, আচ্ছা 2 না, এখানে 1 এ দিতে হবে, সরি। আচ্ছা এটা একটা মিস্টেক হয়েছে, এখানে ভেক্টরের মতো না, ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সে দিতে হবে। এই যে নাকি না, মিস্টেক না, না ঠিক আছে, লাস্ট ইন্ডেক্সটাই তো, লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে এটা। তো ইরেজে যদি আমরা একটা রেঞ্জ ইরেজ করতে চাই, তাহলে আমাদের দুইটা প্যারামিটার লাগে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে লাস্ট। ফার্স্ট দিয়ে আমরা যে ইন্ডেক্স থেকে রিমুভ করা শুরু করি সেটা, আর লাস্ট দিয়ে যে ইন্ডেক্স পর্যন্ত আমরা রিমুভ করব তারপরের ইন্ডেক্সটা, এই লাস্ট। তাহলে আমরা যদি এখানে মনে করো 9 থেকে যদি 5 পর্যন্ত রিমুভ করতে চাই, তাহলে আমরা প্রথমে দিব বিগিন, তাহলে আইটি দিয়ে আমরা বিগিন দিছি, বিগিন আমার 9 পয়েন্ট করবে, তারপরে 1 2 3, 3 দিয়ে আমার 1 পয়েন্ট করবে, তাইলে আমার 5 পর্যন্ত রিমুভ হবে। এখানে যদি আমি 3 দেই, এই দেখো তাহলে আমার 9 থেকে 5 পর্যন্ত রিমুভ হয়ে গেছে।
আমার 1 আর 3 বাকি আছে। এইগুলো মোটামুটি আমার ডিকিউ এর। আচ্ছা ভাইয়া, ধরেন 5 থেকে 3 ডিলিট হবে, তাহলে 5 রে কিভাবে আমি করব, বিগিনে আনবো? আচ্ছা, 5 কে তুমি বিগিনে আনতে পারবে না। 5 এর ইটারেটরটা তোমার জানা থাকতে হবে। তোমার একটা কাজ করতে পারো যে তুমি লুপ চালাইতে পারো। এরকম লুপ চালায় যে সময় তুমি 5 পাবা, সে সময় তুমি লুপটা ব্রেক করে দিলা। তো এটা করার জন্য সবচেয়ে এভাবেই করতে হবে আসলে। আচ্ছা, আমি যদি দেখাই, প্রথমে তুমি আইটি বিগিনে নিবা, রাইট? 5 থেকে তুমি রিমুভ করবা। তাহলে বিগিন যদি হয়, আচ্ছা, ফর, আচ্ছা, আচ্ছা, তোমরা ইটারেটর দিয়ে তো লুপ চালাইছো নাকি? আইটি ডট বিগিন, এখানে আমি আইটি দিয়ে একটা লুপ চালাইছি। আর এই জিনিসটা যে এই বড় একটা জিনিস, এটা আমরা সরাসরি রিমুভ করে অটো দিয়ে দিতে পারি। তো এটা অটোমেটিক্যালি আইটিটা যে টাইপ সে টাইপে চলে আসে। তাহলে এখানে ইফ আইটি স্টার আইটি ইকুয়াল ইকুয়াল 5, তাইলে মনে করো আমি ব্রেক করে দিলাম, এটার ভিতরে গিয়ে আমি রিমুভ করলাম ডিকিউ ডট ইরেজ আইটি। আর আইটি থেকে মনে করো তুমি একবারে লাস্ট পর্যন্ত রিমুভ করতে চাও, তাহলে ডিকিউ ডট এন্ড। আর এরপরে তুমি ব্রেক করে দিবা। এখন যদি আমি লুপ চালাই, এই দেখো, তাহলে 5 যে সময় আমার আইটির ভ্যালু যখন 5 ছিল, তখন দেখো আমি এই পর্যন্ত একবারে 5 থেকে একবারে লাস্ট পর্যন্ত ব্রেক করে দিছি। আর তুমি যদি এরকম না করতে চাও, মাঝখান থেকে রিমুভ করতে চাও, যেগুলো মানে লাস্ট পর্যন্ত না, তাহলে সিমিলারলি তুমি লুপ চালাবা। আইটি যদি 5 হয়, তাইলে এই আইটি পয়েন্টারটা তুমি বাইরের একটা পয়েন্টার স্টোর করবা, মনে করো ডিকিউ ইটারেটর এফ এস। মনে করো তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিমুভ করবা, তাইলে এই আইটির ভ্যালু যদি 5 হয়, তাইলে এস ইকুয়াল অথবা এফ ইকুয়াল আইটি, রাইট? এখানে মনে করো আরো দুইটা আমি ব্যাকে দেই, করো 6, এটা মনে করো 89, তাহলে এলস ইফ আইটি ইকুয়াল 3, এস ইকুয়াল আইটি, ডিকিউ ডট ইরেজ এস। আচ্ছা, এস দিলে হবে না, কারণ আমরা 3 পর্যন্ত রিমুভ করব, তাহলে এস প্লাস 1 দিতে হবে। এই দেখো, শুরুতে আমার লিস্ট ছিল এইটা, তো আমি 5 থেকে 3 পর্যন্ত রিমুভ করছি। এই দেখো, তাইলে 9, 82, 89, 6 এগুলো আমার আছে। তো এইভাবে আসলে আমরা ইরেজ করি না, ইরেজ ফাংশনটা খুব কমই ব্যবহার হয়। আমরা সাধারণত পপ ফ্রন্ট, পপ ব্যাক, পুশ ফ্রন্ট, পুশ ব্যাক এগুলাই বেশি ইউজ করি। আচ্ছা, ডিকিউ বোঝা গেছে কিনা? কোয়েশ্চেন থাকলে করো। আচ্ছা, ডিকিউ আমরা যে কোনো ধরনের ডাটা টাইপ নিয়ে বানাইতে পারি, যেমন আমি এখানে পার্সন দিলাম, তো এখানে তোমরা আবার পেয়ারও ইউজ করতে পারো, পেয়ার ইন্টিজার ইন্টিজার সব ধরনের টাইপ দিয়ে ডিকিউ হবে। আচ্ছা, ডিকিউ এরও কিছু মানে ভালো উদাহরণ আছে, যেমন স্লাইডিং উইন্ডো প্রবলেমে। স্লাইডিং উইন্ডো অ্যালগরিদম হয়তো তোমাদের জানা নাই। আচ্ছা, স্লাইডিং উইন্ডো একটু ব্যাখ্যা করা যাবে। আবার তোমার ওয়েব ব্রাউজার হিস্টোরিতে তোমার মনে করো ডিকিউ ইউজ হইতে পারে। যেমন তুমি মনে করো নতুন কোনো এন্ট্রি দিলা ওয়েব ব্রাউজারে, তাইলে এগুলা মনে করো তোমার ওয়েব ব্রাউজারে মনে করো 10টা হিস্টোরি স্টোর করা থাকে। তোমার ওয়েব ব্রাউজারে মনে করো 10টা হিস্টোরি স্টোর করতে পারে তোমার ওয়েব ব্রাউজার।
10টা হিস্টোরি, সার্চ হিস্টোরি। তাহলে তুমি যখন একটা একটা করে ব্রাউজ করতেছো, তখন মনে করো এগুলার ইউআরএল গুলা তোমার একটা একটা করে স্টোর হইতেছে। তো যখন তোমার সাইজ 10-এর বেশি হয়ে গেছে, ডিকিউ এর সাইজ, তখন মনে করো তুমি পপ ফ্রন্ট করতেছো আর এদিকে পুশ ব্যাক করতেছো, পপ ফ্রন্ট করতেছো, পুশ ব্যাক করতেছো। তাহলে তুমি দেখো এখানে সব সময় আমার কিছু সাইজ মেনটেন করবে, 10 না হয় এখানে 5 মনে করো। তাহলে দেখো আমি যখনই একটা এক্সট্রা ইনপুট দিব, 6 হয়ে গেছে, তখন আমি পপ ফ্রন্ট করলাম। তাহলে সবসময় আমি 5টা 5টা করে মেনটেন করতে পারতেছি। তো এটা ডিকিউ এর সুবিধা। আমার লেটেস্ট 5টা হিস্টোরি আমার স্টোর আছে। এরকম যদি আমার নির্দিষ্ট কয়েকটা একসাথে জিনিস দরকার হয়, তাহলে তো আমরা ডিকিউ ইউজ করতে পারি। সিমিলারলি স্লাইডিং উইন্ডো প্রবলেম কি? স্লাইডিং উইন্ডো, মনে করো এখানে একটা এরে আছে 1 5 3 2 10 -5 3। এখানে মনে করো একটা এরে আছে। তো এর সাইজ মনে করো n, না মনে করো 7 সাইজ। আর তোমাকে মনে করো কে দিয়ে দেওয়া আছে, কে একটা 3 সাইজ। তোমাকে কোয়েশ্চেন করছে যে কে সাইজের একটা উইন্ডোতে তোমার ম্যাক্সিমাম কত সাম আছে। কে সাইজের উইন্ডো বলতে তোমার যে কোনো 3 কনজিকিউটিভ যদি সাইজের একটা সাব এরে নাও, তাহলে এটাতে ম্যাক্সিমাম সাম কত হওয়া পসিবল। সো এটা একটা 3 সাইজের সাব এরে, আবার এটাও একটা 3 সাইজের সাব এরে, এটাও একটা 3 সাইজের সাব এরে। তাইলে এগুলোর মাঝে সবচেয়ে ম্যাক্সিমাম কি আছে, সেটা আসলে ডিকিউ দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। যেমন তুমি প্রথমে এই 3টা পুশ করলা, তারপর এখানে একটা ম্যাক্সিমামটা তুমি আনসারে স্টোর করলা। এরপরে মনে করো তুমি এটা পুশ করলা আর শুরুটা তুমি পপ ব্যাক করলা। তো এখানে তোমার কারেন্ট এই 3টা আছে। তো এই 3টার মাঝে তুমি আনসার বার করলা। এরপর তুমি আরেকটা পুশ করলা, সামনে আবার পপ ব্যাক করলা। তো এইভাবে আসলে স্লাইডিং উইন্ডো প্রবলেমের ডিকিউ এর কনসেপ্টটা কাজে লাগে। আচ্ছা, এগুলো ডিকিউ। আচ্ছা, ডিকিউ ইকুয়েশন আছে কিনা? তাহলে আমরা লাস্ট টপিক প্রায়োরিটি কি চলে যাবে। আচ্ছা, ডিকিউ আমরা যে যে অপারেশন গুলো দেখছি, এগুলো কিন্তু আসলে বিগ ওয়ানে কাজ করে। যে ডিকিউ এর সবগুলা শুধুমাত্র এই ইরেজ ফাংশনটা মানে পোস্ট কেসের এন লাগতে পারে। আচ্ছা, প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ হচ্ছে একটা প্রায়োরিটি বেস বা হিপ ডাটা স্ট্রাকচার। তোমার ডাটা, যে ডাটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, সেই ডাটাটা তোমার সবার আগে অ্যাক্সেস করতে পারবা তোমরা। এটা উদাহরণ দিয়ে বুঝালে সবার আগে বোঝা যাবে। যেমন কিউ ডট পুশ 1, 10 পুশ করি, 7 14। তো পিকিউ এ আমাদের এলিমেন্ট ইনসার্ট করার জন্য আমরা পুশ অপারেশনটা ইউজ করি। তো আচ্ছা, এটা প্রিন্ট করার জন্য আমরা সিমিলার, এটা আমরা ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে পারি না। এর একটা ইন্ডেক্স ওয়াইজ আমরা অ্যাক্সেস করতে পারি না। এটা অ্যাক্সেস করার জন্য আমাদের পিকিউ ডট টপ এটা ইউজ করতে হয়। তো আমি যদি এখানে পিকিউ ডট টপ দেই, তাইলে এখানে এলিমেন্ট গুলোর মধ্যে মধ্যে ইন্টিজার এলিমেন্ট গুলো যে আমি পুশ করছি, যেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, সেটা আসলে টপে থাকে। আর বাই ডিফল্ট এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু বা সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ইন্টিজারের ক্ষেত্রে, সেই ভ্যালুটাকে টপে রাখবে। তো এখানে আমার হাইয়েস্ট আছে 14। তো আমি যদি প্রিন্ট করি, তাহলে টপে আমার 14 প্রিন্ট হবে। এটা হচ্ছে ফ্রন্ট। তো বাই ডিফল্ট প্রায়োরিটি কিউ আমার একটা ম্যাক্স হিপ। ম্যাক্স হিট মানে সবচেয়ে বড় ভ্যালু গুলো আগে থাকে। তো এটা কিভাবে কাজ করে, আমার প্রথমে 1 আছে, তো আমি 1 ইনসার্ট করলাম, 1। এরপরে যখন 14 আছে, তো 14টা আসলে 1 এর আগে চলে যাবে, কারণ 14 এর প্রায়োরিটি 1 এর চেয়ে বেশি। পরে আমি যখন 7 পুশ করলাম, 7টা আসলে 1 আর 14 এর মাঝখানে আসবে, কারণ 7 এর প্রায়োরিটি 14 এর চেয়ে কম কিন্তু 1 এর চেয়ে বেশি। এরপর আমি যখন 10 আবার পুশ করলাম, তখন কিন্তু 10টা এই 14 10 7 1, 10টা 14 এর পরে আসবে, 10 এর আগে আসবে।
তো এটা সবসময় সর্টেড অর্ডার মেনটেন করে, প্রায়োরিটি কিউ সবসময় সর্টেড আকারে থাকে। তো এইখানে বাকিগুলোর মতো এটা কিন্তু পিকিউ 1 এ কাজ করে না। পুশ অপারেশনে প্রায়োরিটি কিউ এর কমপ্লেক্সিটি হচ্ছে log n। আমার প্রায়োরিটি কিউ এ যদি nটা এলিমেন্ট থাকে তাহলে এটা অর্ডার অফ log n কমপ্লেক্সিটিতে একটা এলিমেন্ট পুশ করতে পারে প্রায়োরিটি কিউতে। আর আমরা যদি কোনো এলিমেন্ট পপ করি তাহলে প্রায়োরিটি কিউ এর টপে যে এলিমেন্টটা আছে টপ, সেই টপের এলিমেন্টটা সবার আগে পপ হয়। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের এই কাজটাই করতে হয় যে while pq not equal empty, empty দিয়ে আমাদের রিটার্ন করে প্রায়োরিটি কিউটা এমটি কিনা। cout pq dot top, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রায়োরিটি কিউটা আমরা ইউজ করতেছি, তাইলে প্রায়োরিটি কিউটা কিন্তু আমাদের হারায় যাচ্ছে। তোমরা যদি এটা স্টোর করে রাখতে চাও তাইলে আরেকটা প্রায়োরিটি কিউ নিয়ে তার ভ্যালুটা কপি করে রাখতে পারো। তো টপ দেখো 14 10 7 1, দেখো আমি কিন্তু কোনো অর্ডারে এগুলো আসে নাই, কারণ আমি প্রথম 1 তারপর 14 দিছি। তো দেখো 1 আসছে সবার লাস্টে, 14 আসছে সবার ফার্স্টে, কারণ এটা একটা সর্টেড অর্ডার মেনটেন করে। যদি আর একটা পুশ করে দেখাই তাহলে মাঝখানে যদি আমি 5 পুশ করি তো দেখবো এটা মাঝখানে আসবে 1 এর আগে, এই যে 1 এর আগে 5, তাহলে এগুলো সব সময় সর্টেড অর্ডার মেনটেন করে। এটা ডাইনামিক্যালি তোমরা রান করার সময় একটা একটা করে পুশ করলে বা একটা একটা করে পপ করলেও, আর হ্যাঁ, এই পপ অপারেশনের কিন্তু কমপ্লেক্সিটি অর্ডার অফ log n। পপ করলে আমরা যদি 14টা পপ করি তাহলে এই পপ অপারেশনের কমপ্লেক্সিটিও কিন্তু পপ বা পুশ, এই দুইটার কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ log n। কারণ প্রায়োরিটি কিউ কোনো লিনিয়ার ডাটা স্ট্রাকচার না, প্রায়োরিটি কিউ ইন্টারনালি একটা ট্রি মেনটেন করে থাকে। এই ডাটাগুলা প্রায়োরিটি কিউতে ট্রি আকারে থাকে, আর সেই ট্রি থেকে আসলে একটা এলিমেন্ট ইনসার্ট করতে বা আউট করতে আসলে ট্রি এর পুরো ডেপথ পর্যন্ত যাওয়া লাগতে পারে। আর ট্রি এর ডেপথ হচ্ছে আসলে log n। এখানে তো কিভাবে কাজ করে এটা দরকার নাই, ডাটা স্ট্রাকচারে আছে তোমাদের ম্যাক্স হিপ মিন হিপ, তো তখন দেখতে পারবা। তো এই গেল আসলে, আর এটা জানা রাখো যে এটার কমপ্লেক্সিটি log n। তাহলে আমরা যদি nটা এলিমেন্ট প্রায়োরিটি কিউয়ে পুশ করি, nটা এলিমেন্ট মনে করো 10 টু দি পাওয়ার 5, তাহলে nটা এলিমেন্ট নিয়ে যদি আমরা প্রায়োরিটি কিউয়ে পুশ করি তাহলে আমাদের টোটাল n log n কমপ্লেক্সিটি লাগবে nটা এলিমেন্ট প্রায়োরিটি কিউয়ে পুশ করতে। আর এগুলো সবসময় সর্টেড আকারে থাকে। ইন্টিজার তো বুঝলাম, ইন্টিজার ডাবল এগুলো তো সর্টেড আকারে, কিন্তু স্ট্রিং আসলে কি আকারে থাকে? স্ট্রিং আসলে লেক্সিকোগ্রাফিক্যালি হাইয়েস্ট অর্ডারে থাকে। লেক্সিকোগ্রাফিক্যাল হাইয়েস্ট অর্ডার মানে ডিকশনারিতে যেমন এ আসে বি এর আগে, বি এর আগে সি আসে, তো এর লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার হচ্ছে বি এর চেয়ে কম, যেমন সি এর লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার এর চেয়ে বেশি, বি এর চেয়েও বেশি। তো যার অর্ডার বেশি, যেমন এখানে সি, আমি যদি এ বি সি তিনটা নেই তাহলে সি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, কারণ তার লেক্সিকোগ্রাফিক্যালি অর্ডার সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি কিউ স্ট্রিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এইটা তো গেল আমাদের বড় থেকে ছোট এলিমেন্ট গুলা আমরা অ্যাক্সেস করলাম, বড় থেকে ছোট। তাহলে আমাদের যদি উল্টা কোয়েশ্চেনটা থাকে, যে আমরা যদি আমাদের দরকার হয় যে ছোট থেকে বড়, ছোট এলিমেন্ট গুলো আমাদের সবচেয়ে আগে দরকার। মনে করো তোমরা অনেকগুলো এলিমেন্ট নিচ্ছ, তোমাদের কোয়েরি আসছে যে এই এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্ট গুলো তোমরা সবার আগে নিবা, এগুলো সবার আগে প্রসেস করবা। তো এর জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিন হিপ। তো ম্যাক্স হিপকেই আসলে আমরা মিন হিপ হিসেবে কাজ করতে পারি, কারণ এই দেখো আমরা যদি এই এলিমেন্ট গুলোর আগে একটা মাইনাস সিম্বল দিয়ে দিই আমাদের এলিমেন্ট গুলো ঠিক থাকবে, কিন্তু আমরা যদি আগে একটা মাইনাস দিয়ে দেই তাইলে আসলে কি হয়? মাইনাস দিলে সবচেয়ে বড় যে এলিমেন্টটা সেটা কি সবচেয়ে ছোটতে পরিণত হবে, কারণ এটা যদি তোমার নাম্বারের লাইন হয় তাহলে এখানে 1 2 3 যদি হয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট, যেটার মানে পাওয়ার সবচেয়ে বেশি বা প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে আমি যদি আবার এদিকে দেই -1 -2 -3, তাহলে সবচেয়ে বড় এলিমেন্টের সামনে যদি আমি মাইনাস দেই তাহলে সবচেয়ে বড় এলিমেন্টটা কিন্তু আবার অনেক বামে চলে গেল, যার কারণে এর চেয়ে ছোট যে এলিমেন্টটা এটার প্রায়োরিটি কিন্তু তাইলে -3 থেকে বেশি হবে তাইলে।
-1 এর প্রায়োরিটি। তাইলে এই দেখো মাইনাস দিয়ে প্রিন্ট করলে বুঝতে পারবা যে আগে আমার 14 10 7 5 1 হয়েছিল, এখন দেখো 1 5 7 10 14 প্রিন্ট হয়েছে। তার মানে আমার কিন্তু এলিমেন্ট গুলো এখন ছোট থেকে বড় সর্টের আকারে আসছে। তো এগুলো তো তুমি বলতে পারো যে আমার সামনে মাইনাস চলে আসছে, তো মাইনাসটা আমি রিমুভ করবো কিভাবে? এই দেখো প্রিন্ট করার সময় আমি যদি পিকিউ ডট টপের আগে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে মাইনাস মাইনাসে আসলে প্লাস হয়ে যাবে। এই যে তখন যদি আমি প্রিন্ট করি, দেখো আমার এলিমেন্ট গুলা মাইনাস বাদ দিয়ে যেগুলো আছে এগুলোই আসছে। এভাবে আমি ম্যাক্স হিপ কেও মিন হিপ হিসেবে কাজ করতে পারি। মিন হিপ বলতে আমি বুঝতেছি যে ছোট এলিমেন্ট গুলো আগে থাকবে, আর ম্যাক্স হিপে বড় এলিমেন্ট গুলো আগে থাকবে। তো এটা তো গেল মাইনাস দিয়ে, কিন্তু আমি মাইনাস ছাড়া যদি ম্যাক্স হিপকে মিন হিপই একটা নিতে চাই, মিন হিপই যদি নিতে চাই, তাহলে একটা এখানে কিছু আর্গুমেন্ট পাস করতে হয়, যে প্রায়োরিটি কিউ এর পরে ভেক্টর, তারপর ডাটা টাইপটা, এই যেই ডাটা টাইপের আমরা প্রায়োরিটি কিউ নিছি ভেক্টর এই ডাটা টাইপ, এরপরে আরেকটা জিনিস গ্রেটার, আবার সেম ডাটা টাইপ। এই যে এটা হচ্ছে ফরম্যাট মিন হিপ ডিফাইন করার। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবো সেম জিনিসই প্রিন্ট হবে, এই যে ছোট থেকে বড়। এই জিনিসটা করে কি, যে প্রায়োরিটি কিউ এ দেখো আমি যদি হোভার করি, এই যে টেমপ্লেট প্যারামিটার হচ্ছে টিপি, টাইপ অফ এলিমেন্ট, তাহলে ইন্টিজার আমাদের টাইপ। তারপর সিকোয়েন্স, আমরা কোন সিকোয়েন্সে জিনিসগুলো রাখতেছি, আমাদের প্রায়োরিটি কিউ আসলে ভেক্টরের মাঝে এই জিনিসগুলো স্টোর করে, তাহলে এই ভেক্টর আমরা পাস করলাম। তারপর আমাদের কম্পেয়ার ফাংশন, কম্পারিজন ফাংশন, এটা হচ্ছে আমাদের কম্পারিজন ফাংশন গ্রেটার এন্ড। তো গ্রেটার এন্ড কি করতেছে, যেগুলো বড় আছে সেগুলোকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রায়োরিটি কিউ আসলে কম্পেয়ারের উল্টা কাজটা করে। আমরা যদি সর্ট করি তাহলে গ্রেটার এন্ড কিন্তু বড় থেকে ছোট সর্ট করে, কিন্তু প্রায়োরিটি কিউ এ গ্রেটার ফাংশনটাই উল্টা কাজ করে, তাইলে ছোট যে জিনিসগুলো আছে এগুলো সামনে চলে আসে। তো তোমরা মাইনাস দিয়েও করতে পারো, আবার এইভাবে তোমরা মিন হিপ একটা বানাইতে পারো। এই দুই ভাবে করা যায়। আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে তোমরা একটা স্ট্রাকচার নিতে পারো। এই যে আমি যদি একটা স্ট্রাকচার নেই আইটেম টাইপের, আমি আইটেম টাইপের প্রায়োরিটি কিউ নিলাম। আইটেমের এলিমেন্ট হচ্ছে জাস্ট একটা ভ্যালু, তো আমি ভ্যালু পুশ করলাম 1 14 5 7 10, এবং পিকিউ ডট টপ আমার একটা আইটেম রিটার্ন করবে। এখানে যদি আমি আইটেম এক্স, এই আমার এক্স, তাহলে আমি যদি প্রিন্ট করতে চাই এক্স ডট ভ্যালু, হ্যাঁ, কিন্তু এখানে আমার কম্প্যারিজনটা কিভাবে হচ্ছে, এটা তুমি সিনট্যাক্স না মনে রাখলে এগুলো লিখে রাখবা, যে বুলিয়ান একটা অপারেটর আছে লেস দেন অপারেটর, সেই অপারেটরটা আমরা ইউজ করে এই যে এখানে গ্রেটার বা লেস দিয়ে আমরা আসলে ডিফাইন করতে পারি যে কিভাবে আমাদের এটা সর্টেড হবে। এই যে আমি যদি এখানে গ্রেটার সাইন দিই তাইলে এই যে লেস গুলো শুরুতে থাকবে। সিমিলারলি আমি যদি এখানে লেস সাইন দিই, তাহলে দেখো এখানে আমার বড় এলিমেন্ট গুলো আগে আসবে। তো এটা আসলে এই প্রায়োরিটি কিউটা যখন আমার এলিমেন্ট গুলো পুশ হইতেছে, তখন এই অপারেটরটা আসলে বারবার কল হইতেছে। তো এই অপারেটরটা একটা আইটেমের ভ্যালুর জন্য আরেকটা আইটেম নে, যেটা হচ্ছে এখানে আমি আদার দিয়ে ডিফাইন করছি, এবং রিটার্ন করতেছে সেটা ভ্যালু লেস দেন আদার কিনা, এবং এই ভ্যালুটা অন্য আরেকটা আইটেমের ভ্যালুর চেয়ে স্মল কিনা, এটা এখানে রিটার্ন করতেছে। তো এটা মানে এত বোঝারও দরকার নাই, তোমরা সরাসরি এখানে মিন হিপের যে স্ট্রাকচারটা আছে ওইটা ইউজ করতে পারো, অথবা আইটেমটা কেন দেখালাম স্ট্রাকচার, কারণ এখানে তোমার যদি অনেক কমপ্লিকেটেড কোনো কি বলে ইউজার ডিফাইন ডাটা স্ট্রাকচার থাকে, যখন এখানে যদি তোমার অনেকগুলো ভ্যালু থাকে, যেমন ভ্যালু, তারপর এখানে মনে করো তোমার নাম সাম এ বি সি, তোমার মনে করো অনেকগুলো নাম্বার আছে, এবং এই সব নাম্বারের জন্য তোমার কম্পায়ার ফাংশনটা শুধু একটা ভ্যালুর উপর নির্ভর করতেছে না, তাহলে সবগুলো ভ্যালুর জন্য কম্প্যারিজনটা কিভাবে হবে সেটা আসলে তুমি এখানে অপারেটরের ভিতরে ডিফাইন করবে। তো এটা কিভাবে কাজ করে এটা আস্তে আস্তে দেখতে পারবা। তো এতগুলো আসলে লাগে না, পেয়ার পর্যন্ত হইলেই হয়। পেয়ার পর্যন্ত এটা সরাসরি এমনিতেই কাজ করে। আইটেম না নিয়ে আমি যদি পেয়ার নেই, পেয়ার কিভাবে সর্টেড হয়, পেয়ার আসলে ফার্স্ট ভ্যালু অনুযায়ী সর্টেড হয়।
পেয়ারে ফার্স্ট ভ্যালু যেটা আছে সেটা অনুযায়ী সর্টেড হবে, আর ফার্স্ট ভ্যালুটা যদি সেম হয় তাহলে সেকেন্ড ভ্যালু অনুযায়ী সর্টেড হয়। তো এই গেল আসলে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ আর কি আছে? আচ্ছা, প্রায়োরিটি কিউ এর যদি উদাহরণ বলতে চাই তাহলে তোমার ডায়াকস্টার অ্যালগরিদম বা শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগরিদম, যেটা তোমরা গ্রাফে দেখবা যে আমার মনে করো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যদি অনেকগুলো পয়েন্ট হয়, এ এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট, মনে করো এ থেকে সি পয়েন্টে আমি যাব, তাহলে কোন পাথ দিয়ে গেলে আমার ডিস্টেন্সটা শর্টেড মানে শর্টেস্ট, সেটা আমরা আসলে ডায়াকস্টার অ্যালগরিদম দিয়ে বার করি, যা তোমরা অ্যালগরিদমে দেখবা। ডায়াকস্টার অ্যালগরিদমে আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করি শিডিউল এর ক্ষেত্রে, যে স্মলেস্ট ভ্যালু গুলো আগে পাওয়ার জন্য প্রায়োরিটি কিউ আমরা ব্যবহার করি মিন হিপ। এরপরে তোমার হায়ার প্রায়োরিটি টাস্ক গুলা আগে করার জন্য টাস্ক শিডিউলিং এর ক্ষেত্রে তোমার নিজস্ব পিসি তোমার প্রায়োরিটি কিউ মেনটেন করতে পারে। এরপরে তোমার মনে করো একটা প্রবলেম আছে যে তোমাকে অনেকগুলা এলিমেন্ট ইনপুট দিবে, মনে করো 1 5 এরকম অনেকগুলা কোয়েরি দিবে, যে একটা এলিমেন্ট তোমাকে ইনসার্ট করতে বলবে, আর প্রতিটা ইনসার্ট করার পরে তোমার সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা এলিমেন্ট কোনটা আছে সেটা তোমাকে আউটপুট দিতে হবে। সেটাও তুমি আসলে প্রায়োরিটি কিউ দিয়ে করতে পারবে। প্রায়োরিটি কিউ দিয়ে জাস্ট তুমি প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট নিবা। তোমার মনে করো যদি কিউটা কোয়েরি থাকে, কিউটা কোয়েরিতে তোমার মনে করো তোমার প্রতি কোয়েরিতে তোমার একটা ইন্টিজার এন ইনপুট দিতে বলবে, আর প্রতি ইন্টিজার ইনপুট দেওয়ার পরে তোমার পিকিউতে সেটা পুশ করতে হবে। তো পুশ করার পরে তোমার বলছে আনসার করতে হবে যে পুশ করার পরে তোমার এই লিস্টটাতে সবচেয়ে বড় এলিমেন্ট কি আছে ম্যাক্সিমাম। তো এটা তুমি পিকিউ দিয়ে সরাসরি এভাবেই করতে পারো, যে পিকিউ এর টপে কি আছে। এই যে কিউ এর সাইজ দিলাম 5, তো মনে করো 4 দিলাম, তাহলে কিউ এর প্রথমে 4 আছে, 1 দিলাম, এরপর আমার 4 আসলো কারণ 4 আমার ম্যাক্স। 8 দিলাম, 8 আসলো, 5 দিলাম, 8 আসলো, 9 দিলাম, 9 আসলো। তাহলে এইভাবে আমরা আসলে ম্যাক্সিমাম কোন এলিমেন্টটা এটা আমরা পিকিউ দিয়ে বার করতে পারি। তো এটা তো আসলে আমরা সরাসরি ভেরিয়েবল দিয়ে করতে পারতাম, কিন্তু অনেক মনে করো যে তোমার রিমুভ করা এখানে আসছে, যে তোমার টপটা প্রিন্ট করতে হবে সাথে টপটা রিমুভও করতে হবে, তাইলে তুমি টপটা প্রিন্ট করার পরে টপটা পপ করতা, তো তখন আসলে তোমার ম্যাক্স ভেরিয়েবল নিয়ে এটা করা যেত না, তখন প্রায়োরিটি কিউ দিয়ে করতে হবে। এই গেল প্রায়োরিটি কিউ এর বেসিক জিনিস। তোমরা যদি সবকিছু বুঝে থাকো তাহলে এই পর্যন্তই ছিল ক্লাস। প্রায়োরিটি কিউ থেকে কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে